আজকের ভিডিওতে একাদশ শ্রেণী ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের ভূগোল বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ভারতের জলবায়ু এই অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরের নোট দিয়ে দেব। দেখতে থাকো। আজকে যে প্রশ্নগুলির উত্তরের নোট দেব সেগুলি হলো আশ্বিনের ঝড় কাকে বলে, ডান দিকে কত মার্কসের প্রশ্ন সেটা দেওয়া আছে, 2 মার্কসের প্রশ্ন এটা। কালবৈশাখী ঝড় কি, এর আরেক নাম নর্থ ওয়েস্টার কেন, আম্রবৃষ্টি কাকে বলে, মৌসুমি বিস্ফোরণ এর হবে এটা, হ্যাঁ এর সংজ্ঞা দাও। পশ্চিমী ঝঞ্ঝা কি, করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাতের কারণ কি, মৌসুমি বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন কাকে বলে, মৌসুমি বায়ুকে ঋতুভিত্তিক বায়ু বলে কেন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, ভারতের পূর্ব উপকূলে অধিক সংখ্যক ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যায় কেন, দক্ষিণ ভারত ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় কেন, দক্ষিণ ভারত ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় কেন, ভারতের বিভিন্ন ঋতুর পরিচয় দাও। এই বিভিন্ন ঋতুর পরিচয় প্রশ্নটা এক একটা ঋতু 3 নম্বরে, 4টি মোট ঋতু থাকবে, তো 4টি ঋতু আলাদা করে পরীক্ষায় আসতে পারে, মোট 12 নম্বর। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ সম্পর্কে লেখো, ভারতের মৌসুমি বায়ুর চরিত্র ও বৈশিষ্ট্যগুলি লেখো, ভারতের অর্থনীতির উপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো, ভারতের জলবায়ুতে এল নিনো ও লা নিনার প্রভাব লেখো। প্রথম প্রশ্ন ছিল আশ্বিনের ঝড় কাকে বলে। শরৎকালে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে তখন বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের ওপর শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যা উত্তরমুখী হয়ে বঙ্গোপসাগরীয় উপকূলের রাজ্যগুলির ওপর প্রবল ঝড় বৃষ্টি সহ আছড়ে পড়ে। একে বলে সাইক্লোন। যেহেতু পশ্চিমবঙ্গে প্রধানত আশ্বিন মাসে এই সাইক্লোন তথা ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটে, তাই এখানে এই ঝড় আশ্বিনের ঝড় নামে পরিচিত। এরপরে 2 নম্বরের প্রশ্ন ছিল কালবৈশাখী ঝড় কি, কালবৈশাখী এর আরেক নাম নরওয়েস্টার কেন। এখানে কালবৈশাখীর হবে, কালবৈশাখীর আর এক নাম নরওয়েস্টার কেন, এগুলো একটু ঠিক করে লিখে দিই। কালবৈশাখীর এটা র হবে, আর এখানে ঝড়। আচ্ছা, গ্রীষ্মকালে অপরাহ্নে পূর্ব ভারতে বিশেষত পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাসমূহে উত্তর পশ্চিম দিক থেকে আগত নিম্নচাপের প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও কোনো কোনো সময় শিলাবৃষ্টিও হয়, একে বলে কালবৈশাখী। এবার একে কেন নরওয়েস্টার বলে। সাধারণত বৈশাখী মাসে এই ঝড়ের আগমন হয় বলে এর নাম কালবৈশাখী, আর বেশিরভাগ ক্ষেত্রে উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট দিক থেকে এই ঝড় ছুটে আসে বলে একে ইংরাজিতে নরওয়েস্টার বলে। হ্যাঁ, নরওয়েস্টার এখানে বাংলা আছে, ইংরেজিতে বলে নরওয়েস্টার, মানে নর্থ ওয়েস্টার, হ্যাঁ সংক্ষেপে ওটা একসাথে মিশিয়ে নরওয়েস্টার বলে। এরপরে আম্রবৃষ্টি কি, 3 নম্বরের প্রশ্ন ছিল। দক্ষিণ ভারতের কেরলে গ্রীষ্মকালে বিশেষত মার্চ থেকে মে মাসে যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘটে তাকে আম্রবৃষ্টি বলে। নামকরণ কিভাবে হলো, স্বল্প বৃষ্টিপাত হলেও আমের ফলনে সাহায্য করে বলে একে আম্রবৃষ্টি বলে। দক্ষিণ ভারতে আম চাষিদের কাছে আম্রবৃষ্টি আশীর্বাদ স্বরূপ। এরপরে 4 নম্বরের প্রশ্ন ছিল মৌসুমি বিস্ফোরণ এর সংজ্ঞা দাও। গ্রীষ্মকালের শেষের দিকে বিশেষত মে মাসে উত্তর পশ্চিম ভারতে রাজস্থানের মরুভূমি সংলগ্ন অঞ্চলে এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের আকর্ষণে সুদূর ভারত মহাসাগরের উচ্চচাপ এলাকা থেকে আর্দ্রবায়ু আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় শাখায় বিভক্ত হয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে। এই বায়ু দক্ষিণ পশ্চিম বায়ু নামে পরিচিত। গ্রীষ্মের অসহ্য গরমের মধ্যে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আকস্মিকভাবেই ভারতে প্রবেশ করে। এটা দক্ষিণ পশ্চিম, পেন একটু বের করি, এটাকে দক্ষিণ পশ্চিম
কী বায়ু বলো তো? মৌসুমি বায়ু হবে, মৌসুমি বায়ু। এখানে একটা গ্যাপ হয়ে গেছে। ভারতে প্রবেশ করে, আকাশ মেঘে ঢাকা পড়ে, শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত। এভাবে ভারতে বর্ষাকালের সূচনা হয় বলে একে মৌসুমি বিস্ফোরণ, ব্রাস্ট অফ মনসুন বলে। এরপরে প্রশ্ন রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কি? প্রশ্ন ছিল 5 নম্বর প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে শীতকালে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের আগমন ঘটে তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। উৎপত্তি কিভাবে হয়? শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত পশ্চিমা বায়ুর প্রভাবে ইরাক, ইরান, পাকিস্তান প্রভৃতি দেশ অতিক্রম করে উত্তর পশ্চিম ভারতে পৌঁছয়। এই বায়ু জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ, মাঝে মাঝে বিহার ও পশ্চিমবঙ্গেও প্রবেশ করে বৃষ্টিপাত ও পার্বত্য এলাকায় তুষারপাত ঘটায়। অপর নাম, পশ্চিম দিক থেকে আসা এই ঘূর্ণবাত শীতের শান্ত অবস্থাকে, আবহাওয়াকে নষ্ট করে দেয় বলে একে পশ্চিমী ঝামেলা নামেও অভিহিত করা হয়। মানে শুধু পশ্চিমী ঝঞ্ঝা না, পশ্চিমী ঝামেলাও বলা হয়। এরপরে প্রশ্ন ছিল করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাতের কারণ কি? মানে গ্রীষ্মকালে তো একবার বৃষ্টিপাত হয়, আবার শীতকালে, অর্থাৎ দুবার বৃষ্টিপাতের কারণ কি? প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে তামিলনাড়ুর করমণ্ডল এটা নয়ডা উপকূলে বৃষ্টিপাত হয়, কারণ প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু যখন বঙ্গোপসাগরের উপর দিক দিয়ে ফিরে যায় তখন যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প শোষণ করে ও করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। যেমন তামিলনাড়ুর থাঞ্জাভুর ও সংলগ্ন জেলায় জুন থেকে সেপ্টেম্বর মাসে 60 সেন্টিমিটার বৃষ্টিপাত হলেও অক্টোবর নভেম্বরে প্রায় 140 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। 7 নম্বর প্রশ্ন ছিল মৌসুমি বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন কাকে বলে? ভারতে বর্ষাকালের স্থায়িত্ব জুন থেকে সেপ্টেম্বর, এই 4 মাস। এই সময় প্রায় সমগ্র দেশ জুড়েই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয়, কিন্তু এরই মধ্যে মাঝে মাঝে বৃষ্টিপাতের সাময়িক বিরতি ঘটে। একেই মৌসুমি বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন বলে। এর কারণ কি? এর কারণ হলো বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন, মৌসুমি অক্ষরেখার অনুপস্থিতি ইত্যাদি কারণে দেশের বিভিন্ন অংশে বৃষ্টিহীন অবস্থা বিরাজ করে। এরপরে 8 নম্বর প্রশ্ন ছিল মৌসুমি বায়ুকে ঋতুভিত্তিক বায়ু বলে কেন? মৌসুমি কথাটি এসেছে আরবি শব্দ মৌসম থেকে, যার অর্থ ঋতু। ঋতুভেদে এই বায়ু ভিন্ন ভিন্ন দিক থেকে প্রবাহিত হয়। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে দিক থেকে প্রবাহিত হয়, শীতকালে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। তাই ঋতুভেদে ভিন্ন ভিন্ন মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে প্রবাহিত হওয়ায় এখানে একটু ঠিক করতে হবে। তাই ঋতুভেদে ভিন্ন ভিন্ন মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে, এটা হবে না, এই দুটো হবে না, প্রবাহিত হয় বলে মৌসুমী বায়ুকে ঋতুভিত্তিক বায়ু বলে। এরপরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলির মাত্রাতিরিক্ত বৃদ্ধির ফলে বিগত 100 বছরে পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 0.5 ডিগ্রি থেকে 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। অবস্থা যেভাবে এগোচ্ছে তাতে আগামী দিনে উষ্ণতা বৃদ্ধির হার আরও বাড়বে। গ্রিনহাউস গ্যাস দ্বারা দীর্ঘ তরঙ্গ হিসাবে পার্থিব রশ্মি বিকিরিত হতে না পারায় বায়ুমণ্ডলের নিচের স্তরের এই মাত্রাতিরিক্ত উষ্ণতা বৃদ্ধির ঘটনাকেই বিশ্ব উষ্ণায়ন বলা হয়। এরপরে 10 দাগে প্রশ্ন ছিল ভারতের পূর্ব উপকূলে অধিক সংখ্যক ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যায় কেন? অথবা একই প্রশ্ন, আরব সাগর অপেক্ষা বঙ্গোপসাগরে অধিক সংখ্যক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় কেন? দুটো প্রশ্নের উত্তরই এক। ভারতের পূর্ব উপকূল অর্থাৎ বঙ্গোপসাগরের উপকূলে অধিক সংখ্যক ঘূর্ণিঝড় সংঘটিত হয়, কারণ বঙ্গোপসাগর কিছুটা আবদ্ধ হওয়ায় একবার তাপমাত্রা বৃদ্ধি পেলে জলের অবাধ মিশ্রণ না হওয়ার কারণে তাপমাত্রা কমতে পারে না।
উপরন্তু বাড়তে থাকে। ফলে সমুদ্রের উপরের বায়ুস্তরের উষ্ণতা বেড়ে নিম্নচাপ সৃষ্টি করে। অন্যদিকে উষ্ণ বাতাস প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে থাকে। এভাবে নিম্নচাপ গভীরতর হতে হতে একসময় ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় সৃষ্টি করে। এই ঘূর্ণিঝড় পূর্ব উপকূলীয় সমভূমিতে আছড়ে পড়ে। অন্যদিকে আরব সাগর উন্মুক্ত প্রকৃতির ফলে সমুদ্র জলের তাপমাত্রা বৃদ্ধি অবাধ মিশ্রণের জন্য বেশি তাপমাত্রা স্থির থাকতে পারে না এবং নিম্নচাপ কম সংঘটিত হয়, ফলে ঘূর্ণিঝড়ও কম ঘটে থাকে। এরপরে 11 দাগে প্রশ্ন ছিল, দক্ষিণ ভারত ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় কেন? দক্ষিণ ভারত ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত, কিন্তু কোনো দিকই সমুদ্র থেকে খুব বেশি দূরে নয়। এরূপ সমুদ্র নিকটবর্তী অবস্থানের জন্য দিনের বেলা আর্দ্র সামুদ্রিক বাতাস স্থলভাগে প্রবেশ করে ও রাতে স্থলভাগ থেকে বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয়। বাতাসের মধ্যে জলীয় বাষ্পের উপস্থিতি তাপমাত্রার ভারসাম্য আনে। আচ্ছা, এখানে একটু বলি, এটা যেটা ব্র্যাকেটে ছিল এটা কারণ কি? এই কারণ হিসেবে ব্র্যাকেটে লেখা আছে। আবার দিন ও রাতে পরস্পরের বিপরীত অভিমুখে প্রবাহিত বাতাস তাপমাত্রার বণ্টন ঘটায়। এজন্য ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও দক্ষিণ ভারতে জলবায়ু সমভাবাপন্ন। এরপরে 12 নম্বর প্রশ্ন ছিল, ভারতের বিভিন্ন ঋতুর পরিচয় দাও অথবা ভারতের ঋতু বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। এবার প্রথমে রয়েছে ঋতু বৈচিত্র্য কী। ঋতু হলো কোনো দেশ বা অঞ্চলে সারা বছরের বিভিন্ন সময়ের মাস ও দিনের হিসাবে আবহাওয়ার পরিবর্তনজনিত বিভাগসমূহ। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। আবহাওয়া ও জলবায়ুবিদগণ মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে ভারতের জলবায়ুকে 4টি ঋতুতে ভাগ করেছেন, যথা প্রথম গ্রীষ্মকাল বা প্রাক মৌসুমী পর্যায়। আচ্ছা, এক্ষেত্রে বলি 4টে ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত। এই 4টি ঋতু অনেক বড় করে লেখানো আছে এখানে, দেখবে। কারণ হলো যে কোনো একটি ঋতুই কিন্তু পরীক্ষায় আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, সেই কারণে একটু বড় করে নোটটা লিখিয়েছি। তো গ্রীষ্মকালের ভেতরে 4টি সাব পয়েন্ট থাকবে। গ্রীষ্মকালের কি সময়কাল? মার্চ থেকে মে। এই সময় উষ্ণতা কেমন থাকে? 21শে মার্চের পর থেকে মধ্যাহ্নে সূর্যরশ্মি নিরক্ষরেখার থেকে ক্রমশ উত্তর দিকে লম্বভাবে পড়তে থাকে। ফলে উত্তর গোলার্ধে অবস্থানের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলের উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে। দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণাংশে মার্চ মাসে 38 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, রাজস্থানের মরু অঞ্চলে মে মাসে সর্বোচ্চ 48 সেন্টিগ্রেড থেকে 49 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পাঞ্জাব হরিয়ানায় উষ্ণতা 48 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছয়। তবে এই সময় উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতে উষ্ণতা কম থাকে। 3 দিকে সমুদ্র ঘেরা থাকায় উষ্ণতা বেশ কিছুটা কম হয়। এর বায়ুচাপ আর বায়ুপ্রবাহ কেমন থাকে হেডিং দেখে নাও। উত্তর ভারতে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে ভারতের সর্বত্রই বায়ুর চাপ কমতে থাকে এবং ভারতের বিভিন্ন স্থানে বায়ুর গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই সময় কয়েকটি স্থানীয় বায়ু প্রভাব ভারতের জলবায়ুতে কার্যকরী হয়। উদাহরণস্বরূপ বলা যায় উত্তর পশ্চিম ভারতে লু, আধি, পূর্ব ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে কালবৈশাখী, অসমের বরদৌছিলা, এটা দয় ঐকার, ছয় রশ্মি লয়াকার ইত্যাদি স্থানীয় বায়ুর সৃষ্টি হয়। এরপরে বর্ষাকালকে কি বলা হয়? মৌসুমী বায়ুর আগমনকাল। এগুলো কিন্তু খেয়াল করবে যে মৌসুমী বায়ু এই সময় আসলো। আচ্ছা, অনেক আমি পড়ে দিয়েছি আর অনেক বড় আছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এবার আমি শুধু দেখিয়ে দিচ্ছি। এরপরে সময়কাল পয়েন্ট, মানে বর্ষাকাল কোন সময় থেকে কোন সময়, পরিষ্কার হাতে লেখা আছে, বুঝতে পারবে তোমরা। বায়ুর চাপ, বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাত কেমন হয়? এই সময় বায়ুর আবার 2টো শাখা থাকে, এক আরব সাগরীয় শাখা, অনেক বড় পয়েন্ট কিন্তু পড়তে হবে। হ্যাঁ, আরব সাগরীয় শাখার মধ্যে এইসব কথাগুলো লেখা আছে। এগুলো পড়লে কিন্তু পরীক্ষায় তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসলে উত্তর দিতে পারবে, সেই কারণে এরকম বড় করে লিখেছি। এবং বঙ্গোপসাগরীয় শাখা এখানে শেষ নয়, তারপরে এই লেখাটা হবে, মানে বঙ্গোপসাগরীয় শাখায় কিন্তু টানা চলছে। হ্যাঁ, এটা দেখে নাও। এরপরে এই পয়েন্টে একটা ছবিও আছে। এই পর্যন্ত হলো
বঙ্গোপসাগরীয় শাখা, এবং বর্ষাকাল শেষ হলো। এখানে একটা ছবি থাকবে, এই দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা বর্ষাকাল পয়েন্টের সাথে এই ছবিটা আঁকতে হবে। বর্ষাকালে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এখানে ভারত রয়েছে। এরপরে 3 নম্বর পয়েন্ট, শরৎকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল, অর্থাৎ ফিরে যাচ্ছে। আচ্ছা, প্রত্যাবর্তনকাল এখানে আছে। প্রথমে সময়কাল রয়েছে, তারপরে উষ্ণতা, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ, তারপরে বৃষ্টিপাত, এই পয়েন্টগুলো রয়েছে। এখানে শেষ হচ্ছে শীতকাল, না সরি শরৎকাল। হ্যাঁ, এবার লাস্ট পয়েন্ট হবে শীতকাল। এই পয়েন্টে কোনো ছবি নেই, অর্থাৎ গ্রীষ্মকাল আর শরৎকালে ছবি নেই, বর্ষাকাল আর শীতকালে ছবি আছে। এরপরে শীতকাল শুরু হয়েছে, শীতকালে কোন সময়, এখানকার এই সময়ের উষ্ণতা কেমন, তারপরে শীতকালে বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কেমন থাকে, বৃষ্টিপাত কেমন হয়, এখানে একটা চিত্র থাকবে। একদম শেষে এই শেষ পয়েন্টের সাথে একটা চিত্র থাকবে। এই দেখো এই চিত্রটি থাকবে যখন কি বায়ু উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। দেখো উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোন সময় দেখা যায়, শীতকালে। এইখানে এই নোট শেষ হলো। এরপরে 13 নম্বরের প্রশ্ন রয়েছে, এটা নতুন হাতে লেখা, অন্য হাতে লেখা। এই প্রথম নোট আমি পড়ে দিচ্ছি। ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ সম্পর্কে আলোচনা করো, কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ইন্ডিয়ান ক্লাইমেট। ভারতের জলবায়ু বেশ বৈচিত্র্যপূর্ণ। যে সকল বিষয় ভারতের এই বৈচিত্র্যপূর্ণ জলবায়ুকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে সেগুলি হলো, প্রথম পয়েন্ট, অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতি। কর্কট ক্রান্তি 23.5 ডিগ্রি উত্তর ভারতের প্রায় মাঝ বরাবর প্রসারিত হওয়ায় দক্ষিণ ভাগ ক্রান্তীয় মণ্ডলে ও উত্তর ভাগ উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত হয়েছে। উপদ্বীপীয় অবস্থানের জন্য দক্ষিণাংশের জলবায়ু চরমাভাপন্ন। এবার দ্বিতীয় পয়েন্ট হলো হিমালয় পর্বতের ভূমিকা। এখানে না একারগুলো দেখবে, এখানে জফলার মতো দেখতে, এটা দিয়ে খেয়াল করবে, এটা কিন্তু একার। হ্যাঁ, ভারতের উত্তর ভাগে হিমালয় পর্বতের অবস্থানের ফলে মধ্য এশিয়ার তীব্র শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না। মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অধিক উচ্চতায় অবস্থানের জন্য হিমালয় পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল প্রকৃতির হয়। 3 নম্বর পয়েন্ট, ভূপ্রকৃতি। অতি উচ্চতার জন্য হিমালয় পার্বত্য অঞ্চলের তাপহ্রাসের নিয়ম অনুযায়ী সারা বছর উষ্ণতা অনেক কম থাকে। শীতকালে হিমালয় অঞ্চলে তুষারপাত হয়, কিন্তু সিন্ধু গঙ্গা সমভূমিতে উষ্ণতা বেশি থাকে। 4 নম্বর পয়েন্ট, দক্ষিণ ভারতের 3 দিকই সমুদ্র দ্বারা বেষ্টিত, তাই এই স্থানের জলবায়ু সমভাবাপন্ন হয়। তবু সমুদ্রের তীরবর্তী স্থানগুলিতে সামুদ্রিক ঘূর্ণাবাতের প্রভাবও বেশি। আবার উত্তর পশ্চিম ভারত সমুদ্র থেকে অনেক দূরে অবস্থান করায় ওই স্থানসমূহের জলবায়ু চরমভাবাপন্ন হয়। এরপরে 5 নম্বর পয়েন্ট, মৌসুমী বায়ু। ভারতের জলবায়ুর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো মৌসুমী বায়ু। উষ্ণতার তারতম্য, বৃষ্টিপাতের আগমন, স্থায়িত্ব, পরিমাণ, বন্টন ইত্যাদি বিষয় মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। 6 নম্বর পয়েন্ট, জেট বায়ু। মে মাসের শেষ দিকে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত ক্রান্তীয় পূবালি জেট বায়ু দক্ষিণ ভারতের ওপর অবস্থান করে এবং ভারত মহাসাগর থেকে মৌসুমী বায়ুকে টেনে আনে। এরপরে 14 নম্বরের প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ুর চরিত্র বা বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে দেখো পরপর আছে 6টি পয়েন্ট আছে। তোমরা এই হাতে লেখার একটা প্রশ্ন পড়ে দিয়েছি, সেক্ষেত্রে বুঝতে হয়তো আর অসুবিধা হবে না। প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, বায়ু প্রবাহের দিক পরিবর্তন, এটা চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ অফ ডাইরেকশন, স্থায়িত্ব। এরপরের পয়েন্ট ভালো করে দেখে নাও, এক একটা পয়েন্ট আমি আলাদা করে দেখাচ্ছি। এরপরে মৌসুমী বায়ুর উপস্থিতির তারতম্য, ভ্যারিয়েশন ইন প্রেজেন্স অফ মনসুন উইন্ড। 5 নম্বর পয়েন্ট, ক্রান্তীয় ঘূর্ণবাত দ্বারা প্রভাবিত, ইনফ্লুয়েন্সড বাই ট্রপিক্যাল সাইক্লোন। 6 নম্বর পয়েন্ট, এল নিনো ও লা নিনার প্রভাব, ইনফ্লুয়েন্স অফ এল নিনো অ্যান্ড লা নিনা। এখানে এই প্রশ্নের উত্তর শেষ হলো। এরপরে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভারতের অর্থনীতির উপর মৌসুমী বায়ুর প্রভাব। এটা 3টে পয়েন্টই লেখা আছে, বড় বড় করে হেডিং করবে এইভাবে। তারপরে কৃষিতে প্রভাব, এইভাবে দেখো পুরো আছে, পুরো পয়েন্টটা ভালো করে দেখে নাও। এরপরে শিল্পে প্রভাব, এটা কিন্তু বারবার বলছি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন।
এবং এরপরে অর্থনৈতিক উন্নয়নে প্রভাব। এই যে এখানে এই নোট শেষ হলো, এরপরে আর একটা মাত্র নোট বাকি। এরপরের প্রশ্ন 16 নম্বরে, শেষ প্রশ্ন, ভারতের জলবায়ুতে এল নিনো ও লা নিনার প্রভাব লেখো। ইম্প্যাক্ট অফ এল নিনো লা নিনা অন ইন্ডিয়ান ক্লাইমেট। দেখো এটাই বলবো, এই প্রশ্নের উত্তর সবাই মুখস্থ করবে না। যারা খুব বেশি পড়াশোনা করো, 35-এ 35 পেতে চাও, তারা এই নোট মুখস্থ করবে। এটা একটু জটিল আছে, কিন্তু বুঝে নিলে কোনো সমস্যা নেই। এখানে একটা বড় চিত্রও আছে। এখানে এল নিনো এবং তার প্রভাব সম্পর্কে পুরো থাকবে। এখানে এল নিনোর সম্পর্কে পুরো চিত্র দেওয়া আছে এবং এর পরে পয়েন্টে শুরু হচ্ছে এল নিনোর প্রভাব। ভারতীয় জলবায়ুতে এল নিনোর অনেক প্রভাব রয়েছে। দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে করে এইরকম অনেক পয়েন্ট রয়েছে। এই যে 5 নাম্বার পয়েন্ট, এবার গিয়ে 7 নাম্বার পয়েন্টে শেষ হচ্ছে এল নিনোর প্রভাব। এবং এরপরে লা নিনা একটু ছোট করে লেখা আছে লা নিনা সম্পর্কে। এখান থেকে লা নিনা শুরু হলো। এটা তো বললাম যেমন ছোট, এইটুকুই লেখা। এখানে নোট শেষ হলো এবং ছবিটা ভালো করে দেখে নাও, কালারফুল চিত্র আছে। তোমরা যদি কালার না করতে চাও তাও হবে, আমি আগেও বলেছি। হ্যাঁ, তাহলে এইখানে প্রশ্নের উত্তর শেষ হলো। তাহলে এই হলো ভারতের জলবায়ু নবম অধ্যায় থেকে সমস্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সব প্রশ্নের উত্তরে নোট আমি দিয়ে দিয়েছি। এগুলো তোমরা ভালো করে পড়বে। এই কটা প্রশ্ন পড়লে কিন্তু যে কোনো স্কুলে হোক না কেন অবশ্যই পরীক্ষায় কমন পাবে তোমরা প্রশ্ন। তাহলে আশা করি প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। কোনো প্রয়োজন হলে বা কিছু জানতে চাইলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।